নমস্কার, আমি রিয়া। আপনাদের সবাইকে ভয়ের আসরে স্বাগতম। আজ যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি সেটি আমাকে এক দাদা কয়েক মাস আগে বলেছিলেন। উনি শুধু একটি অনুরোধ করেছিলেন, তার নাম বা পরিচয় যেন কোথাও প্রকাশ না করি। ঘটনাটি কতটা সত্যি তা আমি নিশ্চিত করে বলতে পারবো না, তবে পুরো ঘটনাটা শোনার পর আমার গায়ে সত্যিই কাঁটা দিয়েছিল। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভৌতিক ঘটনাটি। আজ যে ঘটনাটা বলবো সেটা প্রায় ৩ বছর আগের। আমি আর আমার সবচেয়ে কাছের বন্ধু রাহুল ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছি। স্কুল, কলেজ, ঘোরাঘুরি সব কিছুই একসঙ্গে করতাম। আমাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে গ্রামের সবাই বলতো একজনকে দেখলে আরেকজন আশেপাশেই থাকবে। কিন্তু একটা দুর্ঘটনা সবকিছু বদলে দিল। একদিন অফিস থেকে ফেরার পথে রাহুলের বাইকের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ডাক্তার ওকে মৃত ঘোষণা করেন। রাহুলের মৃত্যুর খবরটা আমি আজও ভুলতে পারিনি। প্রথম কয়েক মাস আমি ওর নম্বরটা ফোন থেকে ডিলিটই করতে পারিনি। মাঝে মধ্যে নম্বরটা খুলে শুধু ছবিটার দিকে তাকিয়ে থাকতাম। সময় কেটে যাচ্ছিল, ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছিলাম। তারপর এক রাতে এমন একটা ঘটনা ঘটল যেটার ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি। সেদিন রাত প্রায় ২টা। হঠাৎ মোবাইলের রিংটোনে আমার ঘুম ভেঙে গেল। এত রাতে সাধারণত কেউ ফোন করে না। ঘুম জড়ানো চোখে ফোনটা হাতে নিয়ে দেখি স্ক্রিনে ভেসে উঠেছে রাহুল কলিং। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ঘুমের ঘোরে ভুল দেখছি। চোখ দুটো ভালো করে মুছে আবার তাকালাম। না, স্পষ্ট লেখা রাহুল কলিং। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। যে মানুষটা ৩ বছর আগে মারা গেছে তার নম্বর থেকে আমাকে ফোন আসছে কিভাবে? হাত কাঁপছিল। ফোনটা কেটে দেব নাকি ধরব কিছুই বুঝতে পারছিলাম না। প্রায় ২০ সেকেন্ড রিং হওয়ার পর জানি না কেন আমি কলটা রিসিভ করে ফেললাম। ফোন কানে দিতেই প্রথম কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, শুধু কার যেন খুব ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়ার শব্দ। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, হ্যালো, কে বলছেন? কোনো উত্তর নেই। আবার বললাম, হ্যালো, কে? হঠাৎ ফোনের ওপাশ থেকে খুব আস্তে একটা গলা ভেসে এলো, আমি রাহুল। গলাটা শুনে আমার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে গেল, কারণ ওটা রাহুলের গলাতেই ছিল। ফোনের ওপাশ থেকে ভেসে আসা গলাটা আমি কোনোদিন ভুলতে পারবো না। একেবারে রাহুলের গলা, একই টোন, একই কথা বলার ভঙ্গি। মুহূর্তের মধ্যে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, কে আপনি? রাহুল তো ৩ বছর আগে মারা গেছে। কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না। তারপর খুব আস্তে একটা কথা শুনতে পেলাম, আমি জানি। আমার হাত থেকে প্রায় ফোনটা পড়ে যাচ্ছিল। আমি আবার বললাম, আপনি যদি মজা করে থাকেন তাহলে প্লিজ এসব করবেন না। ওপাশ থেকে আবার সেই গলাটা ভেসে এলো, আমি মজা করছি না। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত ফোনটা কেটো না। ঠিক তখনই ফোনের লাইনে অদ্ভুত ধরনের একটা শব্দ শুরু হলো। মনে হচ্ছিল যেন খুব জোরে বাতাস বইছে, কিন্তু আমার ঘরের সব জানালা বন্ধ ছিল। আমি বিছানায় উঠে বসে পড়লাম। হঠাৎ খেয়াল করলাম ঘরের কোনায় রাখা রাহুলের দেওয়া একটা পুরনো হাতঘড়ি নিজে থেকেই টিক 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 করে চলতে শুরু করেছে। আশ্চর্যের বিষয় হলো ওই ঘড়িটার ব্যাটারি প্রায় ১ বছর আগে শেষ হয়ে গিয়েছিল। আমি ভয়ে ঘড়িটার দিকে তাকিয়ে আছি, আর ফোনের ওপাশ থেকে রাহুল বলল, ঘড়িটার দিকে তাকিয়ে আছিস, তাই না? আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। আমি তো ফোনে একটাও বলিনি যে আমি ঘড়িটার দিকে তাকিয়ে আছি। তাহলে সে জানল কিভাবে? আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, তুই কোথায় আছিস? ওপাশ থেকে উত্তর এলো, আমি খুব দূরে নেই, কিন্তু আমার একটা কাজ বাকি রয়ে গেছে। আমি কিছু বলার আগেই হঠাৎ ফোনের লাইন কেটে গেল। ঘরটা আবার একেবারে নিস্তব্ধ। আমি সঙ্গে সঙ্গে রাহুলের নম্বরে ফোন ব্যাক করলাম, কিন্তু স্ক্রিনে ভেসে উঠল, দ্য নাম্বার আর ট্রাইং টু কল ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। আমি আর সেদিন ঘুমোতে পারিনি। ভোর হতেই সিদ্ধান্ত নিলাম আজই রাহুলের বাড়িতে যাব, কারণ আমার মনে হচ্ছিল
এই ঘটনার উত্তর শুধু ওর পরিবারের কাছেই থাকতে পারে। কিন্তু আমি তখনও জানতাম না রাহুলের বাড়িতে গিয়ে এমন একটা কথা শুনব যেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যি হয়ে দাঁড়াবে। পরের দিন সকাল প্রায় 8:30টার দিকে আমি রাহুলদের বাড়িতে পৌঁছালাম। অনেক দিন পর সেখানে যাচ্ছিলাম। বাড়িটা আগের মতোই ছিল, কিন্তু ভেতরের পরিবেশটা যেন কেমন নিস্তব্ধ লাগছিল। দরজায় কড়া নাড়তেই রাহুলের মা দরজাটা খুললেন। আমাকে দেখে হালকা হাসলেন। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিভাবে কথাটা শুরু করব বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত সাহস করে বললাম, কাকিমা, কাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি পুরো ঘটনাটা খুলে বললাম। রাত 2টার ফোন, রাহুলের গলা আর সেই কথাগুলো। সবটা শোনার পর কাকিমার মুখের রং এক মুহূর্তে বদলে গেল। উনি ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। তারপর খুব আস্তে বললেন, তুমি প্রথম নও। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? কাকিমা বললেন, রাহুল মারা যাওয়ার পর থেকে প্রতি বছর ওর মৃত্যুর তারিখের আগের রাতে, ঠিক রাত 2টার সময়, আমাদের পরিবারের কারো না কারো ফোনে ওর নম্বর থেকে কল আসে। আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, তাহলে আপনারা ফোন ধরেন না কেন? উনি চোখ নামিয়ে বললেন, প্রথম বছর ধরেছিলাম। ওপাশ থেকে শুধু একটা কথাই শুনেছিলাম, মা, আমার খুব কষ্ট হচ্ছে। কথাটা বলেই কাকিমার চোখে জল চলে এলো। আমি আর কিছু বলতে পারছিলাম না। ঠিক তখনই রাহুলের বাবা পাশের ঘর থেকে বেরিয়ে এলেন। সব কথা শুনে তিনি আলমারি থেকে একটা ছোট ডায়েরি এনে আমার হাতে দিলেন। বললেন, এটা দুর্ঘটনার 2 দিন আগে রাহুল লিখেছিল। আমি ডায়েরিটা খুললাম। শেষ পাতায় মাত্র 1 লাইন লেখা ছিল, যদি আমার কিছু হয়ে যায় তাহলে অর্ণবকে বলো ও যেন আমার ব্যাগটা একবার খুঁজে দেখে। আমার হাত কেঁপে উঠল। অর্ণব, এটাই তো আমার নাম, কিন্তু এই ডায়েরির কথা আমি কোনোদিন জানতাম না। রাহুলের বাবা বললেন, দুর্ঘটনার পর ওর ব্যাগটা পুলিশ আমাদের ফিরিয়ে দিয়েছিল। আমরা ভেবেছিলাম ভেতরে শুধু বই খাতা আছে, আর খুঁজে দেখিনি। আমি সঙ্গে সঙ্গে ব্যাগটা খুললাম। ভেতরে বইয়ের নিচে একটা ছোট্ট সাদা খাম ছিল। খামের ওপর আমার নাম লেখা। আমি ধীরে ধীরে খামটা খুললাম। ভেতরে একটা চিঠি আর একটা পুরনো পেন ড্রাইভ। ঠিক সেই মুহূর্তে আমার পকেটে থাকা মোবাইলটা আবার কেঁপে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে আমার শরীর অবশ হয়ে গেল। আবার একই নাম ভেসে উঠেছে, রাহুল কলিং। আমি কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইলাম। রাহুলের বাবা মাও স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে একেবারে স্তব্ধ। ঘরের ভেতর এমন নীরবতা নেমে এসেছিল যে ফোনের রিংটোনটা আরও ভয়ঙ্কর লাগছিল। কাঁপা হাতে কলটা রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে খুব আস্তে একটা গলা ভেসে এলো, অর্ণব, খামটা খুলেছিস? আমি কাঁপা গলায় বললাম, হ্যাঁ, কিন্তু তুই কে? কয়েক সেকেন্ড চুপ থেকে সেই গলাটা বলল, পেন ড্রাইভটা চালা, সব বুঝে যাবি। তারপরই ফোনটা কেটে গেল। আমি আর এক মুহূর্ত দেরি না করে পেন ড্রাইভটা ল্যাপটপে লাগালাম। ভেতরে মাত্র একটি ভিডিও ছিল। ভিডিওটা চালু হতেই দেখি রাহুল নিজের মোবাইল দিয়ে ভিডিও করছে। সে হেসে বলল, অর্ণব, যদি তুই এই ভিডিওটা দেখিস তাহলে বুঝবো আমি আর বেঁচে নেই। আমার বুকটা কেঁপে উঠল। রাহুল আবার বলতে শুরু করলো, কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে। যদি সত্যিই আমার কোনো দুর্ঘটনা হয় তাহলে সবাই ওটাকে দুর্ঘটনা ভাববে, কিন্তু তুই সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করিস। ভিডিওটা হঠাৎ কেঁপে উঠল। দূরে একটা ট্রাকের হেডলাইট দেখা গেল। তারপর ভিডিওটা আচমকা বন্ধ হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে বসেছিলাম। রাহুলের বাবা বললেন, এই ভিডিওটা আমরা কোনোদিন দেখিনি। ঠিক তখনই আমার ফোনে একটি মেসেজ এলো। প্রেরকের নাম রাহুল। মেসেজে মাত্র একটি লাইন লেখা ছিল, এবার আমি শান্তিতে আছি, ভালো থাকিস বন্ধু। আমি তাড়াতাড়ি কল ব্যাক করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠল, দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট। আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। ফোনের ইনবক্সে ফিরে দেখি সেই মেসেজটাও নেই, যেন কোনোদিন আসেইনি। আজ 3 বছর কেটে গেছে। এরপর আর কখনো রাত 2টায় সেই ফোন আসেনি। কিন্তু আজও প্রতি বছর রাহুলের মৃত্যুর দিন রাতে
আমি অজান্তেই ঘড়ির দিকে তাকাই। আর যখন সময় ঠিক 2:00 বাজে, আমার বুকের ভেতরটা আজও কেঁপে ওঠে। কারণ আমি এখনো জানি না সেদিন সত্যিই কি আমার মৃত বন্ধুদের ফোন করেছিল, নাকি কেউ একজন শুধু ওর গলায় আমার সঙ্গে কথা বলছিল। আজকের ঘটনাটি যদি আপনাদের মনে একটুও ভয়ের ছাপ ফেলে থাকে, তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর এমনই আরও ভৌতিক গল্প শুনতে ভয়ের আসর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রিয়া, বিদায় নিচ্ছি ভয়ের